আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু নিয়ে এবার প্রশ্ন তুলেছেন জনপ্রিয় ইসলামী আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারী। মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ফ্রম ইস্ট টু ওয়েস্ট, ফ্রম নর্থ টু সাউথ, দ্য এন্টায়ার গ্লোব, গোটা বিশ্ব ওনার জন্য কেঁদেছে, গোটা বিশ্ব কেঁদেছে। কাবার গিলাফ ধরে ধরে মানুষ চিৎকার করেছে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমরা আজও জানি না আমাদের আল্লামার মৃত্যু কি স্বাভাবিক হয়েছে নাকি এটা পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল। ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি গোপন প্রতিবেদন দিয়েছিল, যেখানে সাঈদীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। দর্শক, আপনাদের দেখাবো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেব তিনি ছিলেন বাংলাদেশে মুসলমানদের একটি প্রাণকেন্দ্র এবং একটি ভালোবাসার মানুষ। তিনি মারা যাওয়াতে প্রতিটা মুসলমানের হৃদয়ে আঘাত লেগেছেন এবং তারা কষ্ট পেয়েছেন এবং অঝরে কান্নাকাটি করেছেন। এই আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেবের মৃত্যুর পিছনে অনেক রহস্য লুকিয়ে রয়েছে। দর্শক মণ্ডলী, আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখাতে চলেছি। এই ভিডিও জুড়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। অবশ্যই ভিডিওটুকু দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে। যারা যারা আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেব হুজুরকে ভালোবাসেন তারা অবশ্যই হুজুরের ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তাকে কিভাবে তার মৃত্যু হলো, কিভাবে তাকে মারা হয়েছে। তাহলে বেশি কথা বলবো না, মূল ভিডিও চলে যাব। তার আগে আপনাদের অনুরোধ করব, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিবেন। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখে আসি। তার মৃত্যুর পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা এর ভূমিকা থাকার অভিযোগ উঠেছে। সাঈদীর জেল জীবনের সাথীরা এবং তার সেবকদের বর্ণনা অনুযায়ী ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি গোপন প্রতিবেদন দিয়েছিল, যেখানে সাঈদীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছিল, সাঈদীর ব্যাপক জনসমর্থন এবং তার জনপ্রিয়তা শেখ হাসিনার সরকারের জন্য হুমকি স্বরূপ। কারাগারে থাকা অবস্থায় সাঈদী তার সেলমেট এবং সেবকদের কাছে ভারতের গোয়েন্দা সংস্থা এর গোপন প্রতিবেদনের কথা উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, আমার জনপ্রিয়তা দেখে ভারতও ভয় পেয়েছে। তারা শেখ হাসিনা সরকারকে নির্দেশ দিয়েছে আমাকে যে কোনো উপায়ে দুনিয়া থেকে সরিয়ে দিতে। সাঈদী তখন বলেছিলেন, তার বিরুদ্ধে মানবতা বিরোধী মামলা এবং ফাঁসির রায় ভারতের চক্রান্তের একটা অংশ। উল্লেখ্য, 2023 সালের 13 আগস্ট দুপুরের দিকে দেলোয়ার হোসেন সাঈদীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট 1 থেকে অনেকটা সুস্থ অবস্থায় গাজীপুরের তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছিল কারা কর্তৃপক্ষ। এর আগে কারাগারের ডাক্তার সহকারী সার্জন ডক্টর খালিদ মাহমুদ তার স্বাস্থ্য পরীক্ষা করে হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছিলেন। কারা কর্তৃপক্ষের কথা মোতাবেক হাসপাতালে নেওয়ার পর তার স্বাস্থ্যের অবনতি হয়। পরে ডাক্তাররা তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানোর কথা বললে ওই রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়। শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাতে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার ভক্ত হাসপাতালের সামনে ভিড় জমান এবং সুস্থ সাঈদীকে পরিকল্পিতভাবে ইমরান এইচ সরকারের অনুসারী ডাক্তার ইনজেকশন পুশ করে মেরে ফেলেছে বলে অভিযোগ করতে থাকেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল, যদিও তার চিকিৎসায় নিয়োজিত প্রফেসর ডক্টর SM মোস্তফা জামান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন, সাঈদী সাহেবের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। কিন্তু তার এই বক্তব্যকে কোনোভাবেই মেনে নিতে পারেননি সাঈদী ভক্তরা। পরে ঢাকা ও তার গ্রামে একাধিক জানাজা নামাজের পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল। যদিও এই ঘটনার 2 মাস পর 2023 সালের 1 অক্টোবর দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী সাংবাদিকদের কাছে বলেছিলেন, কারাগার থেকে সুস্থ সাঈদীকে এনেই পরিকল্পিতভাবে হত্যা করেছিল হাসিনা সরকার। শুধু তাকে সুযোগ দেয়নি, বরং পরিকল্পিতভাবে তাকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেয়। দেলোয়ার হোসেন সাঈদীর কারা জীবনের স্মৃতিচারণ করে তার একজন খেদমতকারী সম্প্রতি বলেছেন, হুজুর 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, কোরআন তেলাওয়াত করতেন এবং প্রতিদিন মধ্যরাতে তাহাজ্জুদের নামাজ পড়তেন। ফজরের নামাজের পরই তিনি ঘুমাতেন। কারাগারে তার উপর কঠোর নজরদারি ছিল। বাহিরের খাবার দেওয়া হতো না। তিনি কারাগারের সাধারণ খাবার এবং ক্যান্টিন থেকে কিনে খেতেন। ব্যক্তিগত আলাপে তিনি বলতেন, কোরআনের শিক্ষা ছড়িয়ে দিতে 55টি দেশে ইসলাম প্রচার করেছেন তিনি। কারাগারে বসেই তিনি নন্দিত জাতি নন্দিত গন্তব্য শিরোনামে 552 পৃষ্ঠার একটি বই লিখেছেন, যা বর্তমানে বাজারে পাওয়া যায়। দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু নিয়ে এখনো অনেক প্রশ্ন রয়ে গেছে। তার ভক্তরা এবং পরিবার ভারতের গোয়েন্দা সংস্থা এর ভূমিকা এবং শেখ হাসিনা সরকারের সম্ভাব্য জড়িত থাকার বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন বাংলাদেশের অন্যতম প্রখ্যাত আলেম ও ইসলামী ব্যক্তিত্ব। তার বক্তব্য ও লেখনী দেশ বিদেশে বিপুল সংখ্যক মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিল। তিনি শুধু একজন ধর্মীয় নেতাই ছিলেন না, বরং তার রাজনৈতিক
দূরদর্শিতা এবং ইসলামী মূল্যবোধের প্রতি অটল অবস্থান তাকে সাধারণ মানুষের কাছে প্রিয় ব্যক্তিত্বে পরিণত করেছিল। কিন্তু তার এই জনপ্রিয়তা এবং ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে তিনি কিছু মহলের চক্ষুশূলে পরিণত হন। ইসলামিক জাগরণের স্ট্রং মাউথপিস ছিলেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। অনেক দোয়া পেয়েছেন, আমরা পড়েছি, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুব। গোটা বিশ্বকে তিনি কাঁদিয়েছেন। আল্লামা যখন ইন্তেকাল করলেন, আমি তখন মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে একটা কনফারেন্সে যোগ দিতে যাচ্ছি, কাতার এয়ারলাইন্সে। মালয়েশিয়া থেকে দোহাতে নামলাম। দোহায় যখন আমার ট্রানজিট, তখন শুনতে পেলাম যে আল্লামা বিদায় নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় শুনে বিশ্বাস করতে পারলাম না। মুহূর্তের মধ্যেই মাসুদ সাঈদী ভাইকে মেসেজ করলাম, উনি কোনো উত্তর দিতে পারলেন না। মাসুদ ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি, আমাদের শামীম ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি, মনে হচ্ছে আল্লামা সাঈদীর ঘ্রাণ পাই। শরীরটা লিটারালি কাঁপছিল, নিজেকে মানাতে পারছিলাম না, বিশ্বাস করতে পারছিলাম যে আসলে আল্লামা বিদায় নিয়েছেন। ইন দ্য মিন টাইম আমার সেকেন্ড ফ্লাইট, দোহা টু নিউ ইয়র্ক, 12 ঘন্টার ফ্লাইটে উঠলাম। ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হলাম। নামার পরে শুনলাম আল্লাহু আকবার, যেখানে ওনাকে কবরস্থ করার কথা ছিল সেখানেও কবর দিতে দেয়া হয় নাই। ছবিগুলো দেখতে লাগলাম, হাসিমাখা মুখ, হাসিমাখা নিথর দেহটা, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ফ্রম ইস্ট টু ওয়েস্ট, ফ্রম নর্থ টু সাউথ, দ্য এন্টায়ার গ্লোব, গোটা বিশ্ব ওনার জন্য কেঁদেছে। গোটা বিশ্ব কেঁদেছে, কাবার গিলাফ ধরে ধরে মানুষ চিৎকার করেছে। এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যুকার হতে পারে? আমাদের আল্লামার আর কি পাওয়ার ছিল বলেন? আর কি পাওয়ার ছিল? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যারাই দুনিয়াতে আসবে তারা ইন্তেকাল করবে, এটা আমরা মেনে নেই, এটা আমরা জানি। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমরা আজও জানি না আমাদের আল্লামার মৃত্যু কি স্বাভাবিক হয়েছে নাকি এটা পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল। এটা যে পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল, এটা ধারণা করার পেছনে অনেক কারণ আছে। তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলেন। এজন্য এটা মেডিকেল কিলিং হতে পারে, এ ধারণা আমরা করতেই পারি। আওয়াজ করে বলেন ঠিক কি না? যে সময়টা আমরা কাটাচ্ছি, এত সুন্দর সময় বাংলাদেশ আর পাবে না। আমাদের জন্মের পর থেকে এরকম চমৎকার সময় আমরা পাই নাই। এটাই আসল সময়। আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানাই, উচ্চতর তদন্ত কমিটি করে এটা কি হত্যাকাণ্ড ছিল নাকি স্বাভাবিক মৃত্যু ছিল, এই রিপোর্ট গণমানুষের কাছে প্রচার করে জানাতে হবে। এই দাবির সাথে কি সবাই আপনারা একমত? কারা কারা একমত হাত তুলে দেখান। এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দর্শক দেখেছেন, সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লামা দেলোয়ার হোসেন সাদী সাহেবকে মারার পিছনে কি রহস্য লুকিয়ে রয়েছে, এই ভিডিও জুড়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা দেখেছেন। আপনারা সম্পূর্ণ আলোচনাটুকু দেখে সম্পূর্ণ বিষয়টুকু বিস্তারিত ভালোভাবে বুঝতে পেরেছেন। তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।